ইসরায়েল থেকে যে পানিতে মিশানো যে বিষয়টা, যে পানিটা খাওয়ানো হয়েছে, এটা খাওয়ার পরে ছেলেগুলো উত্তেজিত হয়ে যায়, যে তারা আন্দোলন করতে চায়, মারামারি করতে চায়, কাটাকাটি করতে চায়, এই কাজগুলো করা হয়েছে। তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে 7.62 রাইফেল দিয়া স্টুডেন্টদের পিছন থেকে গুলি করে ওরা স্টুডেন্টদেরকে মারছে। তার মানে হচ্ছে এটা বলা হয়েছে যে সরকার মারতেছে, মানে গার্জিয়ানদেরকে, স্টুডেন্টদেরকে সবাই দিকে উত্তেজিত করে দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? শেখ হাসিনা থাকতে পারবে না। শেখ হাসিনা থাকলে কি হবে? শেখ হাসিনা থাকলে সেন্ট মার্টিন নেওয়া যাবে না, মিলিটারি বেস তৈরি করা যাবে না, এখানে জঙ্গিবাদ কায়েম করা যাবে না। বিএনপি কে কিন্তু কখনো আমি রাজনৈতিক দল মনে করি না। বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে একটা বিরোধী মহল। তো বাংলাদেশের বিএনপির ভাগ্য ভালো এবং আওয়ামী লীগের ভাগ্য খারাপ যে আওয়ামী লীগকে যারা পছন্দ করে না বিভিন্নভাবে যারা রাজনীতিটা করতে চায়, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা মহল গঠন করেছে। সেই মহলের আশ্রয়স্থল হচ্ছে বিএনপি। সেটা ৭১-এর পরাজিত শক্তি বলেন, জঙ্গি বলেন, জামাত বলেন, হিজবুতি বলেন, সবাই এই দলটা থেকে, বিএনপি থেকে সুযোগ সুবিধা পায়। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বহিষ্কার করেছে, তাই তো? বা কারণ শোকজ করেছে, বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, তাই না? আপনি 2001 সালে তো এর চেয়ে বড়টা করেছে, 1975 সালের পর এর চেয়ে বড়টা করেছে। গোলাম আজমকে প্রথম এদেশে কে এনেছে? জিয়াউর রহমান এনেছে। একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, প্রচেষ্টা হচ্ছে, এরা যাচ্ছে পুরাটাকে জামাতিকরণ করে। আপনি জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি যে সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছিল জঙ্গিবাদের সম্পৃক্ততার জন্য, জঙ্গিবাদের মদত, সেনাপ্রধান হতে চায় বোধহয়, তাকে কিন্তু সেনাপ্রধান করার জন্য একটা প্রক্রিয়া চলছে। তাকে সেনাপ্রধান করার জন্য 4 তারকা বিশিষ্ট জেনারেল করে তাকে সেনা প্রদান করার জন্য প্রচেষ্টা চলছে। অথবা এটা যদি করতে না পারে কোনো কারণে, তাহলে তাকে যেন নিরাপত্তা উপদেষ্টা করা হয়। বাঙালি জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে, বঙ্গবন্ধু জয় বাংলাকে বুকে ধারণ করে এখন সকলে ঐক্যবদ্ধভাবে গর্জে উঠতে হবে এবং রাজপথে একটি আওয়াজ তুলতে হবে এবং সকলে এই অপশক্তির বিরুদ্ধে সকলে একটা গর্জন দিতে হবে। গর্জন দিলে আমি এইটুকু বিশ্বাস করি যে গর্জন দিলে সব একদম গর্তের মধ্যে ঢুকে যাবে। গতকালকে থেকে বুয়েটের স্টুডেন্টরা বেশ আন্দোলন করছে এবং তারা আজকে অবস্থান নিয়েছে মৎস্য ভবনের ওখান থেকে তাদের পরিকল্পনা আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কার্যের অফিস, সেখানে তারা যাবেন। তো এই আন্দোলনটাকে অনেকে বলছে যে আসলে দৃষ্টি ঘুরিয়ে রাখার তাদেরই একটা ষড়যন্ত্র, যাতে দেশ নিয়ে তারা যা খুশি তাই করতে পারে, শাহবাগ গরম রাখা বা এই জায়গাগুলো এরকম করা। তাহলে চারিদিক থেকে আসলে এরা তো একেবারে বাংলাদেশকে জাল দিয়ে আসলে চারিদিক থেকে আক্রমণ করে ধরে রেখেছে। এই বাংলাদেশকে জাল দিয়ে একদম তাদের পুরো আবরণ দিয়ে বাংলাদেশটাকে আবদ্ধ করে রেখেছে। এখন এখান থেকে আপনি ছোটবেলা আপনি জানি না, আপনি কারেন্ট জাল বোঝেন? কারেন্ট জাল দিয়ে যেরকম চতুর্দিকে এরকম মাছ ধরা হয়, বাংলাদেশের চতুর্দিকে এরকম কারেন্ট জালের মতো জাল পেতে রাখা হয়েছে। আপনি যেদিকেই নড়াচড়া করেন না কেন আপনি বিপদে পড়ে যাবেন। এটা এই কাজটা করেছে, জালটা বুনেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনুসকে দিয়ে এই কাজটা করেছে এবং এতে সহায়তা করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলো এবং বিশেষ করে জামাত ইসলামী এই কাজগুলো করেছে। এখন আপনি দেখেন যে আজকে বাংলাদেশে যেই সিচুয়েশন গুলো হচ্ছে, বাংলাদেশে যেই কাজগুলো হচ্ছে, এখন আপনি কোন দিকে যাবেন? আপনি কি পারবেন মিলিটারি বেজ না দিয়ে ইউনুস বাঁচতে পারবে না। সেন্ট মার্টিন না দিয়ে পারবে না। আবার যদি দেন তাইলে আপনি যুদ্ধ থেকে আপনি কি দায় এড়াইতে পারবেন? আপনি কি যুদ্ধ এড়ায় চলতে পারবেন না। মায়ানমার যদি ওইখান থেকে যদি গুলি ছুড়ে, তাহলে তো বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়বে। এখন আপনি যাবেন কোথায়? যাওয়ার কোনো আর জায়গা নেই। আপনাকে একদম ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আপনাকে এমন ভাবে শাকের করাতের মতো আপনাকে চিপা দিয়ে ধরেছে যে আপনি কোনো দিকে যাইতে পারবেন না। আপনি ওটাকে বলে, যদি আমরা ছোটবেলা দুষ্টামি করে বলতাম যে মাইনকা চিপা, আপনি বাংলাদেশ এখন, আমরা পুরো বাংলাদেশে এখন মাইনকা চিপার মধ্যে পড়ে গেছে। মানে এত বড় একটা ফাঁদে, ষড়যন্ত্রে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ জুলাইয়ে রাস্তায় নেমেছিল, মধ্যবিত্তরা যারা, এত বড় একটা ফাঁদে পা দিয়ে দিল। হ্যাঁ, ফাঁদে তো পা দেওয়াই হবে। এখন আপনি যদি বাংলাদেশের মানুষ তো ভাই একটা জিনিস কি, বাংলাদেশের মানুষ হচ্ছে সহজ সরল এবং কর্মসংস্থানের বড় অভাব বাংলাদেশ, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন কিভাবে মেটিকুলাস ডিজাইন করে মানুষের মধ্যে এটা ঢুকানো হয়েছে আপনি চিন্তা করে দেখেন।
এখন যদি আপনি বাংলাদেশের তরুণ 4 কোটি 5 কোটি জনগোষ্ঠীর মধ্যে যদি আপনি একটা উত্তেজনা সৃষ্টি করেন যে কোটার মাধ্যমে যারা চাকরি পাওয়ার কথা তারাই চাকরি পাচ্ছে, বাকি সব আপনারা চাকরি পাবেন না, তার মানে কি ওই 4-5 কোটি যারা বেকার জনগণ তারা কিন্তু সবাই কিন্তু একদম সংকুদ্ধ হচ্ছে এবং উত্তেজিত হচ্ছে। এটা করানো হয়েছে। তারপরে আবার আপনার কি করা হয়েছে যে যখন আন্দোলনটা একদম একটা সিচুয়েশনে চলে আসে তখন তাদেরকে আপনি দেখবেন যে পানি লাগবে ওই পানি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করে না যে ওই পানির মধ্যে কি ছিল, ছাত্ররা পানি পাইছে আর খাইছে, কিন্তু ওই পানির মধ্যে তো আমি বলছি যে একটা কেমিক্যাল দেওয়া ছিল, কেমিক্যাল মিশানো ছিল, যে পানিটা সেই পানিটার মধ্যে কেমিক্যাল মিশানো ছিল। আপনি যদি ওটা পান করেন, যেমন এই দেশের ইংল্যান্ডে আছে, বাংলাদেশেও থাকতে পারে, রেড বুল আছে, রেড বুল যদি আপনি খান তাহলে আপনার মধ্যে একটা ক্রিয়া কাজ করবে। তারপরে আপনি যদি বিয়ার খান আপনার মধ্যে একটা ক্রিয়া কাজ করবে। আপনি যদি কেমিক্যাল একটু কেমিক্যাল যদি খান, ধরেন আপনাকে যে আপনার অপারেশনের সময় আপনাকে যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয়, এটা কিন্তু বিশাল বড় অ্যানেস্থেসিয়া, 1 গ্লাস অ্যানেস্থেসিয়া কিন্তু আপনাকে খাওয়া হয় না, অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, আপনি কিন্তু অজ্ঞান হয়ে যান, আপনাকে কাটা যায়, মারা যায়, অনেক কিছু করা যায়, এটা এত পাওয়ারফুল। তো ইসরায়েল থেকে যে পানিতে মিশানো যে বিষয়টা, যে পানিটা খাওয়ানো হয়েছে, এটা খাওয়ার পরে ছেলেগুলো উত্তেজিত হয়ে যায়, যে তারা আন্দোলন করতে চায়, মারামারি করতে চায়, কাটাকাটি করতে চায়, এই কাজগুলো করা হয়েছে। তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে 7.62 রাইফেল দিয়া স্টুডেন্টদের পিছন থেকে গুলি করে ওরা স্টুডেন্টদেরকে মারছে। তার মানে হচ্ছে এটা বলা হয়েছে যে সরকার মারতেছে, মানে গার্জিয়ানদেরকে, স্টুডেন্টদেরকে সবাই দিকে উত্তেজিত করে দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? শেখ হাসিনা থাকতে পারবে না। শেখ হাসিনা থাকলে কি হবে? শেখ হাসিনা থাকলে সেন্ট মার্টিন নেওয়া যাবে না, মিলিটারি বেস তৈরি করা যাবে না, এখানে জঙ্গিবাদ কায়েম করা যাবে না, পাকিস্তান বা আফগানিস্তানের মতো এখানে আধিপত্য বিস্তার করা যাবে না। এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এগুলো তৈরি করে। এই যে বিন লাদেনের কথা বলেন আপনি, আমি জানি না আলোচনাটা বড় হয়ে যাচ্ছে কিনা, যে বিন লাদেনকে আফগানিস্তানে কে তৈরি করেছে? এই বিন লাদেন সৃষ্টি হচ্ছে কার? এই বিন লাদেন সৃষ্টি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আমেরিকার। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বিন লাদেনকে আফগানিস্তানে সৃষ্টি করেছে একটা প্ল্যান নিয়ে, যে আমরা 20 বছর পরে, 15 বছর পরে বা 30 বছর পরে আফগানিস্তানে আমরা অ্যাটাক করব, আফগানিস্তানে আমরা যাব। কি উদ্দেশ্যে যাব যে ওইখানে ইসলামিক বড় টেরোরিস্ট আছে, বিন লাদেন আছে, মোল্লা ওমর আছে। তো তাহলে কি করতে হবে? তাহলে এখন থেকে একটা বীজ বপন করতে হবে টেরোরিস্টের, এখন থেকে একটা জঙ্গিবাদের বীজ বপন করতে হবে এখানে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র লম্বা পরিকল্পনার মাধ্যমে কিন্তু বিন লাদেনকে আফগানিস্তানে সৃষ্টি করেছে এবং বিন লাদেনের অনুসারী তৈরি করা হয়েছে ওইখানে টাকা পয়সা দিয়ে। তো একইভাবে বাংলাদেশেও যে কাজটা করা হচ্ছে দীর্ঘদিন, এই আপনি যে মাদ্রাসা গুলো পরিচালনা হচ্ছে, যে মমিনুল হক টক সহ ইসলামিক জামাত, তাদেরকে ফান্ডিং করছে কে? জামাতকে ফান্ডিং করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফান্ডিং করছে, সরাসরি ফান্ডিং করছে। এখানে ইসলামিক জঙ্গিবাদ উস্কে দেওয়া হচ্ছে। এই ইসলামী জঙ্গিবাদ উস্কে দিয়ে ইসলামিক জঙ্গিবাদকে ক্ষমতায় এনে এরাই আবার বলবে 10 বছর পরে বলবে যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এখানে আমাদের অপারেশন করতে হবে, এখানে আমাদের মিলিটারি বেজ লাগবে, এখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থা লাগবে, অফিস লাগবে, ঠিক আছে? তারপরে এখানে আসবে। মানে আপনার ওই যে আমি প্রথম যে উদাহরণটা আপনাকে দিলাম, যে আপনার পরিবারে যখন দ্বন্দ্ব হবে, আপনার পরিবারে যখন সংঘাত হবে, তখন অন্য কেউ এসে আপনার বিচার করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের সংঘাত দ্বন্দ্ব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার বিচার কেউ করতে পারবেন না। বাংলাদেশে এই কাজটা করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘরে ঘরে সংঘাত তৈরি করা হচ্ছে, ঘরে ঘরে আজকে এই কাজগুলো করা হচ্ছে। আজকে কি করা হচ্ছে? আজকে মুক্তিযুদ্ধের বিশাল একটা অংশ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এই পক্ষটাকে কি করা হচ্ছে? একেবারে একটা চিরস্থায়ী সংঘাত তৈরি করা হচ্ছে এই পক্ষটার বিরুদ্ধে। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইজিলি এখানে প্রবেশ করতে পারবে এবং ইউনূসের মতো দালাল তাদেরকে দিয়ে তাদের যে পরিকল্পনা, এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে পারবে। ওনাকে কেন এই টোকাইদের সাথে, যারা টোকাই জঙ্গিদের মদতদাতা, যারা জঙ্গিদের টাকা খেয়ে যারা বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে, তাদের কাছে কেন একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীর জবাবদিহি করতে হবে? কেন এসেছেন, কে এনেছে? এই বাংলাদেশ তো লতিফ সিদ্দিকীদের রক্তের উপরে, ঘামে কষ্ট অর্জিত লতিফ সিদ্দিকীদের যুদ্ধের উপর ভিত্তি করে, তাদের জীবনের উপর ভিত্তি করে আজকে এই বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। লতিফ সিদ্দিকীদের যদি আজকে, কাদের সিদ্দিকীদের যদি আজকে, মুক্তিযোদ্ধাদের আজকে, পান্না ভাইদেরকে আজকে ঢাকা, আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক হাফিজুর রহমান কার্জন স্যার, আমার শ্রদ্ধেয় শিক্ষক, ওনাকে আজকে কিভাবে হেনস্থা করা হয়েছে। আজকে ওনাদের মতন এই বাংলাদেশের এরকম বীর মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশের গর্বিত সন্তানদেরকে যদি ওনাদের টোকাইদের কাছে জবাবদিহি করতে হয়, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় আছে
এটি আপনার আমার এটি সবার জানা হয়ে গেছে। আমি দীপান্বিতা একটি জিনিসকে বলি, আসলে কি বাংলাদেশটাকে পরিকল্পিত ভাবে আগামী 50 বছর 100 বছরের জন্য একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আজকে সেই বিভাজনটা ওরা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশটা একটা পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে বিভাজন করা হয়েছে, যেন বাংলাদেশে যেন আগামী 50 বছর 100 বছর শান্তি না আসে। এটা কেন করা হয়েছে? দিস ইজ এ ভেরি লং স্টোরি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা পশ্চিমারা, যারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোন ডিজাইন করে তখন এরা লং টার্ম বেসিসে করে। ধরেন আপনার এখন যে কাজটা, ওরা যে কাজটা চেয়েছিল যে বাংলাদেশকে দুইটা ভাগে বিভক্ত করতে, বাংলাদেশকে যদি দুইটা ভাগে বিভক্ত করা যায়, আপনাকে আমি একটি কথা বলি, হ্যাঁ, যে আপনি জিনিসটা লক্ষ্য করবেন, খেয়াল করবেন, যে ধরুন আপনার পরিবারে 5 জন বা 6 জন ভাই বোন আছেন, আপনারা যখন পরিবারের মধ্যে যখন ঝগড়া করবেন তখন কিন্তু আপনার পার্শ্ববর্তী মেম্বার, চেয়ারম্যান বা গ্রামের যে সর্দার সে কিন্তু এসে বিচার করতে পারবে। আপনি যখন পরিবারের মধ্যে ঝগড়া করবেন না তখন কিন্তু অন্য কেউ এসে সেই সুযোগটা নিতে পারবে না। একইভাবে আপনি যদি বাংলাদেশটাকে একটা পরিবার মনে করেন, এই পরিবারের মধ্যে যখন পরিকল্পিত ভাবে একটা ডিভাইডেশন তৈরি করা যায়, দুইটা পক্ষ তৈরি করা যায়, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেইগুলো এখান থেকে আদায় করতে পারবে। আর সেই জন্যই দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই জামাতকে, জঙ্গিদেরকে প্যাট্রোনাইজ করে বাংলাদেশের শেখ হাসিনাকে হটিয়ে একটি বিতর্কিত সরকার, একটি জবরদখলকারী সরকারকে প্রতিষ্ঠিত করেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যাতে আগামী 50 বছর 100 বছর বাংলাদেশে যেন এই বিভাজনটা চলে। বাংলাদেশে এই বিভাজনটা চললে কি হবে? আপনি মনে করেন যে চট্টগ্রামের সেন্ট মার্টিন আপনার তারা নিয়ে এটা নিয়ে একটা খেলা করতে পারবে, এখানে একটা মিলিটারি বেস তৈরি করার জন্য একটা খেলা করতে পারবে, এখানে একটা মিলিটারি বেস তৈরি করতে পারবে। আমাদের যে দক্ষিণ এশিয়াকে রাজনৈতিকভাবে যে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা করতে পারবে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে পরাজিত শক্তিদেরকে দিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র 54 বছর পরে তাদের এই মেটিকুলাস ডিজাইন পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবে, সেটা আমাদের জানা ছিল না, সেটা আমাদের বুঝার আসলে অভাব ছিল, সেভাবে আমাদের সতর্ক থাকা দরকার ছিল। আমি মনে করি আরেকটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো শক্তিশালী দেশ, এখন তারা যদি মিন করে যে এটা করবে, আসলে এটা থামানো অনেকটা কঠিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চেয়েছিলেন যে আমি মিলিটারি বেস দিব না, আমি সেন্ট মার্টিন দিব না, আমি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে দিব না, উনি চেষ্টা করেছেন। কিন্তু আসলে এই বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে আমি বলবো যে ওনা অনেকটা হেরে গিয়েছে। আবার যদি আরেকটা অর্থে যদি আপনি বলেন, দীপান্বিতা মার্টিন হেরে যাননি, হেরে গিয়ে জিতে গিয়েছেন। এই বাংলাদেশের জনগণ একদিন আপনি দেখবেন যে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবে, দুহাত তুললে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ আমাকে একজন শেখ হাসিনা দাও, আমাদেরকে একজন শেখ হাসিনা দাও, আমাদের শেখ হাসিনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও, কারণ শান্তি শৃঙ্খলার জন্য। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে দীপান্বিতা, আমাকে আপনি চিন্তা করে দেখছেন, আপনার বাবার বয়সী, দাদার বয়সী মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, যাদের পারিবারিক ঐতিহ্য, তাদের মুক্তিযুদ্ধের ঐতিহ্য, কয়েকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। হাফিজুর রহমান কার্জন অত্যন্ত মেধাবী একজন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, তাদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, পান্না ভাইকে হেনস্থা করা হচ্ছে, ডক্টর কামালকে আসতে দেওয়া হচ্ছে না। আপনি চিন্তা করছেন বাংলাদেশে হচ্ছে নাকি? কোথায় বাংলাদেশের গন্তব্য এটা আমি নিজেও জানি না। যেটা এখান পান্না স্যার আজকে আহ্বান করেছেন সকলকে একত্রিত হতে, প্রতিবাদ করবার জন্য, এবং তিনি বলেছেন যে দেখেই তো বোঝা যাচ্ছে, ওনার একটা ভিডিওতে উনি একদম বলেছেন যে দেখেই বোঝা যাচ্ছে যে এরা কারা। এখানে উপর পরাশক্তি একদম এরকম করে বলেছে যে তাদের দ্বারা এরা ব্যাকটা, তাদের পাওয়ারে তারা এসে যে এরকম করছে এটা বোঝাই যাচ্ছে। এই ধরনের কথা উনি আজকে একদম বলেছেন। তো আপনি কিছুদিন আগে দেখেছেন কিনা, এই যে টাকলা ফুয়াদ একটা লোক, ব্যারিস্টার, সে বললো যে 1971-এর সে কি ভারত 1971-এর রাজনীতি মানে ভারতপন্থী রাজনীতি বাংলাদেশ আর চলবে না। এই যে কথায় কথায় একটা ভারত বিদ্বেষ তৈরি করার একটা প্রবণতা, এটা একটা ষড়যন্ত্র ছিল। কারণ হ্যাঁ, ভারতও আমার দেশ নয়, পাকিস্তানও আমার দেশ নয়, বাংলাদেশ আমার দেশ। তো ভারত বিদ্বেষটা সূক্ষ্মভাবে ঢুকিয়ে 5ই আগস্টের পরে সকলকে পাকিস্তানের দিকে নেয়ার একটা ষড়যন্ত্র। তারা তার মুখে বলে না যে তারা পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র না। দীপান্বিতা মার্টিন, এখানে আপনাকে বিষয়টা স্পষ্ট, ইনিয়ে বিনিয়ে কথা বলার সুযোগ নাই, একদম স্পষ্ট যে হুমায়ুন আজাদ স্যার যে কথাটা বলেছিলেন যে মুক্তিযুদ্ধ করার অপরাধে দেশে মুক্তিযোদ্ধাদের শাস্তি হবে, সেটাই হচ্ছে।
আর এখন যেটা হচ্ছে, আপনি কিছুদিন আগে দেখেন নাই যে ইউসুফ দারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এই দেশে এসেছেন, বাংলাদেশে এসেছেন, মন পরিষ্কার করে কথা বলতে বলেছে কিসের জন্য আমাদেরকে। আপনি যদি পাকিস্তানের পত্রিকা যদি নিউজগুলো পড়েন, দা ডন পত্রিকা এবং আরেকটা পত্রিকা আছে পাকিস্তানের বিখ্যাত পত্রিকা, আমি দুইটা পত্রিকা আমি রিপোর্ট গুলো দেখেছি, ওরা কিন্তু এখনো বলে না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, এই কথাটা কিন্তু বলে না। ওরা বলে যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে এবং এই যুদ্ধটা হয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে। তারা এখনো বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে চায়। তাদের লক্ষ্যটা উদ্দেশ্যটা বুঝতে হবে। পাকিস্তান এখনো বাংলাদেশকে, যে জামাত ইসলাম বলেন বা জামাত ইসলাম পাকিস্তান সমর্থক যে বাংলাদেশের অংশটুকু যারা রাজনীতি করে, বিশেষ করে জামাত উগ্রপন্থী সংগঠনগুলো, তাদেরকে এখনো পাকিস্তান ওন করে, পাকিস্তান মনে করে এরা তাদের ভাই, তাদের অংশ। এটা পাকিস্তানের ফেডারেশনে অন্তর্ভুক্ত করার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা হচ্ছে। এই চেষ্টা করার জন্যই আজকে আপনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। এবং আমি এটাও বলি আপনাকে, এখানে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, প্রচেষ্টা হচ্ছে। এরা চাচ্ছে পুরাটাকে জামাতিকরণ করে। আপনি জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, যে সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছিল জঙ্গিবাদের সম্পৃক্ততার জন্য, জঙ্গিবাদের মদত, সেনাপ্রধান হতে চায় বোধহয়, তাকে কিন্তু সেনাপ্রধান করার জন্য একটা প্রক্রিয়া চলছে। তাকে সেনাপ্রধান করার জন্য 4 তারকা বিশিষ্ট জেনারেল করে তাকে সেনা প্রদান করার জন্য প্রচেষ্টা চলছে। অথবা এটা যদি করতে না পারে কোনো কারণে, তাহলে তাকে যেন নিরাপত্তা উপদেষ্টা করা হয় বা প্রতিরক্ষা উপদেষ্টা করা হয়। এই প্রচেষ্টাটা চলছে। কেন চলছে জানেন? বিকজ সেনাবাহিনীতে তো অলরেডি তাদের একটা মোটামুটি একটা কন্ট্রোল আছে। এখন যদি পুরাটা সেনাবাহিনী যদি কন্ট্রোলে নেওয়া যায়, তাহলে এরা পাকিস্তান কনফেডারেশনের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে যদি ঘোষণা দেয়, ঠিক আছে, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে, বাট বাংলাদেশ তো আলটিমেটলি পিছনে পড়ে গেল, বাংলাদেশের তো ক্ষতি হয়ে গেল, এই দেশের জনগণের ক্ষতি হয়ে গেল, আপনার ক্ষতি হয়ে গেল, আমার ক্ষতি হয়ে গেল, আমাদের পরিবারের ক্ষতি হয়ে গেল। এইটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। এর থেকে উত্তরণের উপায় কি সালাউদ্দিন ভাই? এইভাবে তো চলতে পারে না। আসলে কি হবে বলে মনে হচ্ছে? আমি মনে করি আপনার যে দীপান্বিতা মার্টিন, এর থেকে উত্তরণ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো বেসিকলি 1971 সালে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশটা স্বাধীন করেছি এবং স্বাধীন হয়েছে আমাদের পূর্বপুরুষরা করেছে। এখন আমাদেরকে যারা দেশপ্রেমিক সকল ভাই বোনদের আছে, সকলকে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশকে ভালোবেসে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে বঙ্গবন্ধু জয় বাংলাকে বুকে ধারণ করে এখন সকলে ঐক্যবদ্ধভাবে গর্জে উঠতে হবে এবং রাজপথে একটি আওয়াজ তুলতে হবে এবং সকলে এই অপশক্তির বিরুদ্ধে সকলে একটা গর্জন দিতে হবে। গর্জন দিলে আমি এইটুকু বিশ্বাস করি যে গর্জন দিলে সব একদম গর্তের মধ্যে ঢুকে যাবে, এইটুকু আমি বিশ্বাস করি। আমি আপনাকে একটা কথা বলি, সবসময় পরাজিতরা এবং অপরাধীরা সবসময় মানসিকভাবে দুর্বল থাকে এবং তারা যে অন্যায় করে, অন্যায়কারী, এবং তারা এটা জানে। 71 সালে যে পরাজিত শক্তি জামাত, তারা যে পরাজিত শক্তি এবং তারা যে ভীতু, তারা এটা নিজেরাও জানে। একবার যদি কেউ গর্জন দিয়ে রাজপথে নামে, দেখবেন তারা আবার গর্তে ঢুকে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। দীপান্বিতা, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি 2001 সাল থেকে পুরো বিরোধী দলটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমি জামাত শিবিরের বিপক্ষে একটা ভালো একটা নেতৃত্ব দিয়েছিলাম যে কখনোই জামাত শিবিরকে ক্যাম্পাসে অবস্থান করতে দিব না। এখন যে বিষয়টা হচ্ছে যে কাউকে না কাউকে সাহস করে দাঁড়াতে হবে। একবার দাঁড়িয়ে গেলে তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে এবং এই পরাজিত শক্তিরা পরাজিত হবে। এটাই হচ্ছে এই মুক্তির উপায়। তাদেরকে পরাজিত করতেই হবে। এছাড়া বাংলাদেশকে রক্ষা করা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা ভেরি ডিফিকাল্ট হবে। ফজলুর রহমান 71-এর পক্ষে কথা বলেছেন। ফজলুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য কথা বলেছেন, বাংলাদেশে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে আসলে বিএনপি এটা কোন ভূমিকা নিল বলে আপনার মনে হয়? তারা কি, মানে তারেক রহমান এটা কি করলো আসলে সালাউদ্দিন ভাই? আসলে এটা বলতে গেলে অনেক আসলে দুঃখের এবং কষ্টের বিষয়টা আমরা বরাবরই দেখেছি, শুধু আজকে না। আমরা বরাবরই দেখেছি যে 1975 সালে বঙ্গবন্ধুকে যখন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, হত্যা করার পরে জিয়া রহমান ক্ষমতা দখল করার পরেই কিন্তু বাংলাদেশে গোলাম আজম কিন্তু প্রথম আসতে পারে। গোলাম আজম কিন্তু বাংলাদেশে আসতে পারে নাই। জিয়া রহমান ক্ষমতা নেওয়ার পরে গোলাম আজম বাংলাদেশে এসেছে। তারপর থেকে যত স্বাধীনতা বিরোধী যে চক্রটুকু ছিল, এই চক্রটুকু জিয়া রহমান আস্তে আস্তে পুনর্বাসন শুরু করেছে।
সেই পুনর্বাসনের ধারাবাহিকতা রক্ষা করেছে বেগম জিয়া। আপনি দেখেছেন যে 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে, তখন জামাতকে মন্ত্রিত্ব দিয়েছে এবং জামাতকে পুনর্বাসন বাংলাদেশে এই বিএনপি করেছে। আসলে বিএনপি মূলত জামাত এবং বিএনপি মুখে মুখে বলে মুক্তিযুদ্ধের কথা, আসলে অন্তরে তারা এটা ধারণ করে না। বিএনপি সবসময় জামাতকে পেট্রোনাইজ করে এবং জামাতকে তারা সবসময় মানে ফিডিং করেছে এই বিএনপি। আজকে যে কাজটি করেছে এটা তারই প্রকাশ। আজকে যে তারা আলাদা কিছু করছে, নতুন কিছু করছে, আপনি অবাক হচ্ছেন? আমি অবাক হচ্ছি না, কারণ আপনি দেখেছেন আজকে কি করেছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বহিষ্কার করেছে, তাই তো? বা কারণ শোকজ করেছে, বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, তাই না? আপনি 2001 সালে তো এর চেয়ে বড়টা করেছে, 1975 সালের পর এর চেয়ে বড়টা করেছে। জামাত গোলাম আজমকে প্রথম এই দেশে কে এনেছে? জিয়াউর রহমান এনেছে। নাগরিকত্ব ছিল না এই দেশে, নাগরিকত্ব ছিল না, এবং যে গোলাম আজম সর্বশেষ এই দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে কিনা এটাও সন্দেহ আছে। উনি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন। তো এই কাজগুলো জিয়া রহমান করেছে, তারপরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া করেছে, এখন তার ছেলে তারেক রহমান এগুলো করছে। তো আমি তাদেরকে আমি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে মনে করি না। তারাও এই বিএনপি, তারাও এই জামাতকে সবসময় তারা লালন পালন করছে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আরো দুর্ভাগ্য কি, বাংলাদেশের মানুষগুলোকে আসলে চেনা বড় থাকে। আপনি ওই যে হুমায়ুন আজাদ স্যার আরেকটি কথা বলেছিলেন যে এদেশের মানুষ একসাথে মসজিদে যেতে চায়, নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, ক্লাবে যেতে চায়, নারী আসক্ত হতে চায়, সবই একসাথে করতে চায়। এটা বৈচিত্র্যময় একটা অবস্থার মধ্যে আমরা আছি। নয়তো আপনি দেখেন যে দেশে এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই দেশে কিভাবে 54 বছর পরে সেই পরাজিত শক্তিরা আবার এই জাতির পতাকা খামছে ধরে? এটা কিভাবে সম্ভব? আমি চিন্তা করলে আপনার মাথায় কাজ করার কথা না, আমার মাথায় কাজ করছে না যে এটা কিভাবে সম্ভব। এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনার কি ব্যর্থতা আছে, অবশ্যই আমাদের ব্যর্থতা আছে। আমরা পারলাম না কেন আইডেন্টিফাই করতে আমাদের প্রবলেমটা কোথায়? আসলে আমাদের হয়তো বা অনেক প্রবলেম ছিল কোথাও না কোথাও, যার জন্য আমরা সেটা রোধ করতে পারি নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিএনপি সবসময় জামাতকে লালন পালন করেছে এবং করছে, এবং ভবিষ্যতেও তারা এই কাজটা করবে। এই জন্য আমি সকল মুক্তিযুদ্ধ, আরেকটা জিনিস আমি বলে শেষ করি, যে আমাদের দুর্ভাগ্য কোথায় আর বিএনপির ভাগ্যটা ভালো কোথায়, যে বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল। বিএনপিকে কিন্তু আমি বারবার বলি, প্রত্যেকটা টকশোতে আমি বলি, আমি আমার বিশ্লেষণে বিএনপিকে কিন্তু কখনো আমি রাজনৈতিক দল মনে করি না। বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে একটা বিরোধী মহল। তো বাংলাদেশের বিএনপির ভাগ্য ভালো এবং আওয়ামী লীগের ভাগ্য খারাপ যে আওয়ামী লীগকে যারা পছন্দ করে না বিভিন্নভাবে যারা রাজনীতিটা করতেছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা মহল গঠন করেছে। সেই মহলের আশ্রয়স্থল হচ্ছে বিএনপি। সেটা 71-এর পরাজিত শক্তি বলেন, জঙ্গি বলেন, জামাত বলেন, হিজবুতি বলেন, সবাই এই দলটা থেকে, বিএনপি থেকে সুযোগ সুবিধা পায়। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো এই দুর্ভাগ্য আমাদের আদৌ কাটবে কিনা আরো 50 বছর? এখন যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, আমার মনে হয় যে বাংলাদেশের কপালে তো খুবই দুঃখ আছে। যদি একটি গৃহযুদ্ধ হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যদি এখানে আসে, মিলিটারি বেজ যদি তৈরি করতে চায়, মিলিটারি বেজ যদি তৈরি করে, তাহলে মিলিটারি বেজ তৈরি হয়নি বলে মনে হচ্ছে আপনার? কারণ আমরা তো শুনতে পাচ্ছি যে সিলেটে, রংপুরে, এরকম বিভিন্ন জায়গায় আসলে মিলিটারি বেজে অলরেডি আইএসআই লোকজন আছে, পাকিস্তানি লোকজন আছে, এবং অনেকে তো বলছে যে মানে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 25,000-এর মতন আসলে জঙ্গি সেনা বা জঙ্গি, বা কি বলবো আমি, এদেরকে আমার ঘৃণা লাগে আসলে এদের ব্যাপারে কথা বলতে গেলে, এরকম মানুষজন আছে। তো মিলিটারি বেস তো আসলে সরাসরি হয়তো নেই, কিন্তু নেই এটা তো আসলে বলা যায় না। সালাউদ্দিন ভাই, আপনার কি মতামত? না, ওনাকে আসলে বেসিক্যালি ইউনুসকে যখন এখানে নিয়ে আসা হয়, ক্ষমতায় বসানো হয়, তখন একটা চুক্তির মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে, নন ডিসক্লোজার একটা চুক্তির মাধ্যমেই করা হয়েছে এটা। তো উনি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হিসেবে এখানে এসেছেন, এবং উনি ওনাদের যে এজেন্ডা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই এজেন্ডা উনি বাস্তবায়ন করতে হবে। আর উনি যদি সেই এজেন্ডা বাস্তবায়ন না করেন তাহলে উনিও বাঁচতে পারবেন না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখন কাউকে নিয়োগ করে, কাউকে যখন সুযোগ সুবিধা দেয়, কোনো এজেন্ডা যখন দেয়, তখন তাদের সেই এজেন্ডাটা বাস্তবায়ন করতে হয়, এবং উনি সেই এজেন্ডাটা বাস্তবায়ন করবেন, এবং অলরেডি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে উনি সেটা করেছেন। এখন বাংলাদেশের মানুষ হচ্ছে কি, মোটামুটি সবাই একটা
একটা কনসার্ন যে মিলিটারি বেস এখানে করতে দেওয়ার ক্ষেত্রে অনেকেরই আপত্তি আছে, সেই জন্য এটা এখনো হয়তো দৃশ্যমান হয় না, বাস্তবায়ন হয় না। বাট এখানে একটা মিলিটারি বেস হবে অলরেডি, যেহেতু ইউনূস সরকার এটাকে সাপোর্ট করে, ইউনূস যেহেতু এটাকে করতে দিয়েছে এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে যেহেতু এটা করেছে, এটা হবে। কিন্তু এখন কখন হবে, কিভাবে হবে, সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যদি না হইলেও শুনেন, বাংলাদেশ আর কখনো শান্তিতে থাকতে পারবে না। এটা আমি একটা কথা আপনাকে বলি, যে দায়িত্ব নিয়ে বলছি, যে বাংলাদেশ আর কখনো শান্তিতে থাকতে পারবে না। কেন পারবে না? এখানে যদি মিলিটারি বেস করতে দেন, তাহলে চায়নার সাথে যুদ্ধ হবে, তাইওয়ানের সাথে যুদ্ধ হবে, মিয়ানমারের সাথে যুদ্ধ হবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে। তো বাংলাদেশ তো যখন আপনার যখন নগরে যখন আগুন লাগে, দেবালয় কি রক্ষা পায়? দেবালয় তো রক্ষা পায় না। বাংলাদেশের ভিতর থেকে মিলিটারি বেস করে অন্য যে দেশের সাথে যুদ্ধ করবে, বাংলাদেশের জনগণকে আরামে থাকবে, শান্তিতে থাকবে? থাকতে পারবে না। এটা একটা প্রবলেম। আর না দিলেও প্রবলেম হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূসের মতো লোক দিয়ে বাংলাদেশে সবসময় পলিটিক্যাল একটা ভোলেটাইল সিচুয়েশন, আনস্টেবল সিচুয়েশন করে রাখার চেষ্টা করবে। সো যেটা অলরেডি দে হ্যাভ বিন ট্রাইং টু ডু দ্যাট, এন্ড আই থিংক ইন দ্যাট কেস মিস্টার ইউনূস এন্ড মার্কিন যুক্তরাষ্ট্র, বোথ অফ দেম, দে আর সাকসেসফুল।